নিয়ে তুমি ঠিক আছো? নিয়ে হারামজাদার বাচ্চা! এই এই হারামজাদি এই তোর কি বলছি আমি খাবার নিতে বলছি খাবার তোকে বলছি না বাসায় উঠে প্রত্যেকদিন সকালবেলা বাসার সমস্ত কাজ করবি, আমার ওয়াশরুম ক্লিন করবি, আমার বিছানা পরিষ্কার করবি, তারপর আমার যেখানে যা কাপড় সব কিছু ওয়াশ করবি, তারপর তুই খাবার করবি বলছি না আমার নাস্তা রেডি না করবি খালি আসিস কেন? হ্যাঁ ভাই তুমি এটা কি করলা? আমার সব খাবার ফালাই দিলা। আমি তো অনেকক্ষণ ধরে না খায় রইছি, আমার না অনেক ক্ষুধা লাগছে। এই তোর ক্ষুধা লাগছে কি না লাগছে আমি দেখবো। হ্যাঁ তোকে আমি যেটা বলছি সেটা করবি না? তোকে তো আমি আগেই বলছি বাসার সমস্ত কাজ করে আমার নাস্তা দিয়ে তারপর তুই খাবার করবি, তাই না? তুই আমার খাবার না যদি নাস্তা নিয়ে আসিস কত বড় সাহস তোর? হ্যাঁ ভাই তুমি তো জানো আমি প্রেগনেন্ট, আমার পেটে তো তোমাগোই বংশের বাতি। আমি যদি ঠিকঠাক মতো না খাই তাহলে তো আমার সন্তানটা এই রাখ তোর খাবার। হ্যাঁ সন্তান, হ্যাঁ সন্তান, শোন তোর সন্তান টোলে কিছু যায় আসে না আমার, ঠিক আছে? প্রয়োজন পড়লে না তোর সন্তানকে আমি মেরে ফেলবো, তারপরেও না আমি যেটা বলবো এই বাসায় সেটাই হবে, ঠিক আছে? আমার ভাই প্রবাসে আছে না, আমি এখানে যা করতেছি না আমার ভাই কিছু জানবে না। আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবি। তুই হলি এই বাসার চাকরানি, ঠিক আছে? আর আমি হলাম এই বাসার রাজা, আমি যা বলবো তোকে তাই করতে হবে, ঠিক আছে? ভাই তুমি এটা কি কইলা? তুমি তুমি আমার সন্তানটা মাইরা ফেলাইবা? এইগুলো তুমি কি কইতেছো ভাই? এই ধরনের কথা মুখে কও না। চুপ চুপ, আমি যা বলছি তাই, ঠিক আছে? ঠিক আছে আমি তো সন্তানকে মারবো না, তবে আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবি, ঠিক আছে? এই জায়গায় দাঁড়িয়ে থাকবি, স্থির হয়ে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি যতক্ষণ না আসবো এক পা নড়বি না, ঠিক আছে? নড়িস তুই কিন্তু খবর আছে, এখানে দাঁড়া। আল্লাহ তুমি আমার এই কোন পরিস্থিতির মধ্যে ফেলাইলা? আমি তো আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। এই শোন, এইখানে না আমার সব জামা কাপড় আছে, আমার জায়গা পর্যন্ত এখানে আছে, ঠিক আছে? এগুলো সুন্দর করে ওয়াশ করবি, ওয়াশ করার পরে আমার বেডরুমে যাবি, বেডরুমে গিয়ে আমার বিছানা ক্লিন করবি, তারপরে আমার ওয়াশরুমটা ক্লিন করবি, তারপরে রান্না করে এসে প্রথমে আমার জন্য খাবার বানাবি, তারপর আমি খাবার খেয়ে যে খাবার অবশিষ্ট থাকবে, যে খাবার আমি খেতে পারবো না, নষ্ট করবো, এই খাবার তুই খাবি, ঠিক আছে? তুই খেয়ে এই খাবার বাঁচবি। হ্যাঁ আর শোন, আমি তোকে যা যা বলছি না তুই তাই তাই করবি, তুই যদি না করিস তাহলে কিন্তু আমি বাড়ি থেকে ঘাল ধাক্কা দিয়ে বের করে দেবো। ভাইয়াকে কি বলবো জানিস? আমার ভাইয়াকে বলবো যে ভাইয়া তোমার আদরের তোমার ভালোবাসার বউ অন্য একটা ছেলের হাত ধরে না বাড়ি থেকে চলে গেছে। ছি, তুমি এত নিচে নাইমে গেছো। দিন দিন তোমার বেদবির মাত্রা ছাড়াই যাইতেছে। তুমি কিন্তু ভুলা যাও না কাবির, এই সংসারটা আমার স্বামীর টাকায় চলে। তুমি আমার স্বামীর টাকা নাও, আর আমি যে খাবারটা নিছিলাম না ওইটাও কিন্তু আমার স্বামীর টাকারই। তোমারে আমার স্বামী প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায় আমার দেখাশোনা করার জন্য, আমার বাচ্চার দেখাশোনা করার জন্য, আমারে ভালো ভালো খাওয়ান দাওয়ান করার জন্য, আমারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি তুমি সেইগুলো করো না। আমার স্বামী যে টাকা পাঠায় সব টাকা তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, তাদের সাথে টাইম স্পেন্ড করো, এইভাবে টাকাগুলো খরচ করে দাও। আচ্ছা তোমার কি মায়া হয় না? এই মায়া মানে? হ্যাঁ তুই ভুলে যাস না তোর স্বামী আমার বড় ভাই লাগে, ঠিক আছে? আগে আমার ভাই তারপরে তুই। আর তুই কি বললি আমার ভাই যে টাকা পয়সা টাকা তোর জন্য পাঠাই আর সেটাকে আমি ফোন বন্ধুদের পেছে আজে বাজে খরচ করি, তাই না? হ্যাঁ শোন, যা করেছি না ঠিক করেছি, আর এখন থেকে আরো বেশি বেশি করে করবো, ঠিক আছে? আমার ভাইয়াকে বলবো যে ভাইয়া আমার এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, ভাবির এই হয়েছে, ভাবির চিকিৎসা করা লাগবে, ভাবির ওষুধ লাগবে, ভাবির ফল খাওয়ানো লাগবে, এই বলবো। আর বেশি বেশি টাকা না, বেশি বেশি টাকা নিয়ে না আমি বেশি বেশি বাজে বাজে খরচ করবো, তবু তোকে আমি একটা টাকা দিব না, ঠিক আছে? তুমি যে এরকম করতেছো, তুমি একটাবার ভাবছো তোমার ভাই যদি এইসব কথা জানতে পারে তোমার ভাই কতটা কষ্ট পাইবো? তুমি তার স্ত্রী সন্তানের সাথে এই ধরনের আচরণ করো, এরকম ব্যবহার করো, জানতে পারলে বেচারা কতই না কষ্ট পাবে। এই শোন, আমার ভাই না আমাকে না অনেক বিশ্বাস করে, ঠিক আছে? তুই যা বলবি আমার ভাই কিছুই বিশ্বাস করবে না। আমার ভাই আমাকে অন্ধবিশ্বাস করে, আমার ভাইকে আমি যা বলবো না আমার ভাই তাই করবে, ঠিক আছে? এই পৃথিবীতে আমার বাপ মা মারা যাওয়ার পরে ওই বড় ভাই আমাকে নিজের সন্তানের মতো বড় করছে, ঠিক আছে? আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আমাকে সে অন্ধের মতো বিশ্বাস করে, ঠিক আছে? তোর কোনো কথাই না সে শুনবে না, ঠিক আছে? শোন, এত কথা বলা বললে কোনো লাভ নেই, তোকে যা বলছি তুই তাই করবি, ঠিক আছে? আর ব্যতিক্রম যদি কিছুই করিস তাহলে ওই তো বললাম ঘাল ধাক্কা দিয়ে না বাড়ি থেকে বের করে দেবো, ঠিক আছে? যা এখান থেকে যা। ভাই আমি তো বাসার সমস্ত কাজকর্ম নিজের হাতেই করি। আমি প্রেগনেন্ট অবস্থায়ও
হামু দিয়ে ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, আমারও তো কেউ আর সাহায্য করে না। বাসায় যে কাজের লোক ছিল তা করেও তুমি না করে দিছো। এখন তো বাসার সব কাজ আমার নিজের হাতেরই করতে হয়। ভাই, আমি তো প্রেগনেন্ট, আমি সব কাজ করতে পারি না, তারপরেও আমি করি। কিন্তু আমারে কটা খাইতে দাও, আমি কটা খায়া। এই তো আইসো, কাজের লাইনে আইসো বাবা। এত করে যে বলি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, আমাকে বিয়ে করো। আমাকে যদি বিয়ে করতা আজকে বাড়িতে তুমি রাজরানী হয়ে থাকতা, বুঝছো? এই বাড়িতে সমস্ত কাজ তোমার দিয়ে করা লাগতো না, বাসায় 4টে কাজের মেয়ে থাকতো, ঠিক আছে? তা তো তুমি করো না। তুমি কি করো? ওই বড় ভাইকে নিয়ে থাকো। তুমি বড় ভাইকে নিয়ে, তো ওই বড় ভাইকে নিয়ে থাকলে না তোমার জীবনে এর থেকে অনেক ক্ষতি হবে, ঠিক আছে? আমি তোমার সঙ্গে যে আরো পরবর্তী সময় কি কি করব তুমি না কল্পনাও করতে পারছো না, ঠিক আছে? শোনো। কাবির, তুমি না একটা নির্লজ্জ হয়ে গেছো। তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোমার মুখে কি এই কথাটা বলতে আটকায় না? একবার তোমার বিবেকে বাধা দেয় না? আমি তোমার বড় ভাইয়ের বউ, তোমার মা সমতুল্য, আর তুমি আমাকে এই সমস্ত কথাবার্তা বলতেছো। মানুষ মানুষ বিয়ের আগে, যখন তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে না হয়েছে তখনকার বিষয় অন্যটা ছিল, কিন্তু যখন তোমার ভাইয়ের স্ত্রী হয়েছে এখন তো সেই হিসাবে আমাকে সম্মান করা উচিত। তুমি তো আমাকে সম্মান করোই না, আর বাসার সমস্ত কাজকর্ম আমারে দিয়ে করাইতেছো, আমার সন্তানের প্রতি একটু মায়া দেখাইতেছো না। আচ্ছা, আমার পেটে যে বাচ্চা, এটা তো তোমার ভাইয়েরই সন্তান, তোমাদের এই বংশের বাতি। তুমি আমার কথা না ভাবো, তার কথা কিভাবে? তার কথা কি ভাববো? হ্যাঁ, তার কথা কি ভাববো? হ্যাঁ, সে এখন পৃথিবীতে আসে নাই, ঠিক আছে? বুঝছি। তোমারে না এইভাবে বললে হবে না, ঠিক আছে? মজা করার না করতেছো। ভাই, তুমি এটা কি কর? কাবির! এই, নিয়া, নিয়া তুমি ঠিক আছো? নিয়া, হারামজাদার বাচ্চা! নিয়া, নিয়া, এই হারামজাদার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই তোর ভাবির গায়ে হাত দিস, ভাবিকে মারধর করিস, আর ভাবির খাবারের প্লেটে লাথি মারিস। এই, আমি তো এটা কখনো আশা করিনি তোর কাছ থেকে। এই, তুই তো আমার আদরের ছোট ভাই। আর তোর ভাবির সাথে তুই এই ধরনের কাজ করতে পারলি, যে ভাবি তোর মায়ের সমতুল্য। আরে তোর এই ভাবি তোর জন্য কি করেছে তুই কি ভুলে গিয়েছিস? এই, তোকে না আমি হোস্টেলে দিতে চেয়েছিলাম, তোকেও হোস্টেলে থাকার ব্যবস্থা করেছিলাম। আর এই ভাবি আমাকে বলেছে, না, তোমার ভাই একটা মাত্র ভাই, তাকে তুমি হোস্টেলে উঠাই দিও না, কারণ তোমার এই ভাই না কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই তার। তুমি তোমার ভাইকে তোমার কাছে রাখো, সে আমাদের বাসায় থেকে পড়াশুনো করুক। আর সেই ভাবিকে তুই মারধর করিস, তোর লজ্জা করলো না যে আমি কার গায়ে হাত দিচ্ছি? এই, আমি যে প্রবাসে দিচ্ছি কাদের জন্য? তোদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আর তুই, আমি প্রবাসী মাটিতে এত কষ্ট করে টাকা উপার্জন করেছি, প্রতি মাসে আমি টাকা পাঠিয়েছি। আমি তোর খরচ পাঠিয়েছি এবং আমার স্ত্রীর খরচ পাঠিয়েছি, আমার সন্তানের খরচ পাঠিয়েছি। আর তুই সেই টাকা নিজে ভোগ করেছিস, আমার স্ত্রীকে না খাওয়াই রাখেছিস। আমার স্ত্রীকে তুই আমার বাসায় কাজের মেয়ে বানিয়ে রেখেছিস। এই, তোর পেটে যদি 4 ইট বেঁধে দেওয়া হয়, তুই কি পারবি বাসার যাবতীয় কাজ করতে? ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, অসুখ পরিষ্কার করা, রান্না করা, এগুলো কি তুই করতে পারবি ওই পেট নিয়ে? পারবি না। আমি কখনো ভাবতে পারতেছি না যে আমি এটা কি দেখতেছি। এই, আমি যে প্রবাসী মাটিতে গিয়েছি, কার জন্য গিয়েছি? যেন তোকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি টাকার জন্য। তোরটা চাকরি হওয়ার কথা ছিল, শুধুমাত্র টাকার জন্য না চাকরিটা হলো না। আমি সেই টাকাগুলো দিতে পারলাম না, এই কষ্টে আমি প্রবাসী মাটিতে গিয়েছি। আরে দেশে তো আমি ব্যবসা করতেছিলাম, তাই না? আমার ব্যবসা তো ভালোই চলতেছিল, যাই হোক 3 বেলা ডাল ভাত খাইতে পারতেছিলাম। শুধুমাত্র তোর এতগুলো টাকা আমি দিতে পারি না বলে এই কষ্টে আমি প্রবাসী মাটিতে গিয়েছি, যে আমার বাবা মা কেউ নেই। আমি তোকে কষ্ট করে মানুষ করেছি, তোকে আমি মাথা ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তোকে আমি পড়াশুনো করিয়েছি। আর সেই ভাইয়ের বউর সাথে তুই এই ধরনের বাজে ব্যবহার করতে পারলি? তোর তো বোঝা উচিত ছিল, তোর তো বোঝার দরকার ছিল যে প্রবাসী মাটিতে আমার ভাই গিয়েছে আমাদের জন্য, আমাকে কিছু টাকা দেবার জন্য, যেন আমার চাকরিটা হয়। আর সেই ভাবির সাথে তুই এই ধরনের কাজ করতে পারলি? তুই কি অতীত ভুলে গেছিস রে? তুই কি অতীত ভুলে গেছিস? সে ছোটবেলায় বাবা মা মারা যায়, আমি তোকে মানুষ করেছি, মানুষের বাসায় বাসায় কাজ করে আমি টাকা নিয়ে আমি তোকে খাওয়াইছি। আমি নিজে পড়াশুনো করি নাই,
আমি নিজে পড়াশুনো না করে আমি তোকে পড়াশুনো করাইছি। আরে মানুষ যেটা বলতো না আমাকে যে আরে বাবু তুই কাকে পড়াশুনো করাচ্ছিস, তোর এ ভাই একদিন বড় হয়ে না তোর বুকে ছুরি মারবে। আমি মানুষের কথা কখনো বিশ্বাস করি নাই। মানুষকে বলেছে আরে চুপ থাকেন আপনারা, এটা আমার ভাই, আমার রক্ত, আমার সাথে কখনো বেমানি করবে না। আমি এটা ভেবে যে ভবিষ্যতে আমার এই ভাই আমাকে দেখবে, আমার পরিবারকে দেখবে। আর তুই, আরে তোর ভালোর জন্যই তো আমি প্রবাসী মাটিতে গিয়েছি। আর তুই কি বলিস আমি প্রবাসী মাটিতে কামলা দিই? আমি কামলা? আমি প্রবাসী মাটিতে আমি কাজ করব, পরিশ্রম করবো, সেই টাকা তুই বসে বসে আমার ফ্ল্যাটে খাবি, আমার বাসায় খাবি। আর আমার স্ত্রীকে তুই খারাপ প্রস্তাব দিস, আমার স্ত্রীকে তুই বিয়ে করতে চাস। ছি ছি, আমার বলতে না লজ্জা করতেছে যে তুই কি বললি এগুলা। আমার সন্তান, আমার সন্তান তোর ভাবির গর্বে, আমার সন্তানকে তুই মেরে ফেলার কথা বললি। আমি না খুব কষ্ট পাইছি রে। বাবা মা যখন মারা যায় তারপর তোকে আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারতাম, কই আমি তো তোকে ডাস্টবিনে ফেলি নাই। আমি তো কই তোকে না খাওয়াই রাখি নাই। আমি বাবার অভাব তোকে বুঝতে দিই না, মার অভাব তোকে বুঝতে দিই নাই। আর তুই আমার সন্তান দুনিয়ার মুখ দেখার আগেই তুই তাকে মেরে ফেলার কথা বললি। ওকে ওকে ঠিক আছে, আজকে আমি যদি এই দেশে না আসতাম তাহলে আমি নিজের চোখে না কোনো কিছু দেখতে পারতাম না। আরে তুই যে এত কষ্ট দিস তোর এই ভাবিকে, তোর ভাবি না কোনোদিন আমাকে বলি নাই যে তুই এত কষ্ট তাকে দিস। আরে তোর ভাবি কখনো বলি নাই যে আমার বাসায় সে চাকরানির মতন থাকে আর তুই জমিদারের মতন থাকিস। সে কথাগুলো কখনো বলি নাই। তাকে যদি কখনো জিজ্ঞেস করেছি আমি তুমি কেমন আছো, খাইছো কিনা, তোর ভাবি বলেছে হ্যাঁ আমি ভালো আছি, আমি খেয়েছি, তোমার ভাই আমাকে খুব ভালো লেগেছে। আরে আমি এটাও শুনেছি তোর ভাবি বলেছে আসলে তোমার ভাই খুব ফেরেশতার মতো একটা মানুষ। আর তুই, আমি আজকে তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমি দেশে আসলাম যে আমাকে দেখে তোরা খুশি হবি। আর তুই যা দেখালে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। ওকে সমস্যা নাই, এত কষ্ট করে আমি এই বাড়ি করেছি, আমি এত কষ্ট করে বাড়ি করেছি, ঠিক আছে। বাবা যেহেতু তোকে আমার কাছে রেখে গিয়েছিল, এই বাড়ি যেহেতু আমি পরিশ্রম করে বানিয়েছি, এই বাড়ি তোকেই দিয়ে গেলাম। আমি চাইলে না তোকে এখন বাসা থেকে ঘাট থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, কারণ আমি তোর মতন না নেমো খারাপ না, তোর মতন আমি নেমো খারাপ না। যেহেতু কষ্ট করে আমি এই বাড়ি তৈরি করেছি, যা এই বাড়িটা আমি তোকে দিয়ে গেলাম, এই বাড়িতে এখন থেকে তুই থাক। আর হ্যাঁ, তোর চাকরির জন্য 5 লক্ষ টাকা প্রয়োজন ছিল, এনে এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে তুই তোর চাকরিটা নিস, নিয়ে নিজেকে পরিবর্তন কর, নিজেকে প্রতিষ্ঠিত কর, নিজের চরিত্রটাকে না ভালো কর। এটা তোর টাকা, এই টাকা নিয়ে, এই টাকার জন্য তো সব লত টাকা। আমি তো কামলা, আমি প্রবাসী কামলা। আরে প্রবাসী কখন কামলা হয় না? প্রবাসীরা কষ্ট বলতো তার পরিবারের জন্য, তার বাপ মা, তার পরিবার, তার সবার জন্য কষ্ট করে প্রবাসী বাড়িতে। তার না খায় না, এই টাকা উপার্জন করে, এই টাকা ইনকাম করতে কত কষ্ট হয় একবার ওই প্রবাসীরাই জানে। যাই হোক, তোর সাথে আর কথা বলার মুখ আমার নাই, আমি তোর ভাবিকে নিয়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ আমি চলে যাচ্ছি, কোনোদিন তুই আর তোর এই মুখখানা আমাকে দেখাবি না। আর আমি যদি মারা যাই কখনো, আমার মুখখানাও না তুই দেখতে আসবি না কোনোদিন, কারণ এই কথা যেন তোর মাথায় থাকে। নেহা চলো, আমি তোমার ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, চলো আসো। ভাইয়া দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া সেই ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে তুমি তো আমাকে এত কষ্ট করে মানুষ করছো, বড় করছো, নিজের সন্তানের মতো করে বড় করছো। আর সন্তানও তো ভুল করতেই পারে, তাই না? আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, কিন্তু আমার কি কোনো খাওয়া হয় না? আসলে আমার মাথায় কি হয়েছিল, আমার ঘাড়ে না ভূত চাপ ছিল। ভাইয়া আমার মাফ করে দাও ভাইয়া। তুমি যদি আমার এইভাবে বাড়িতে একা একা রেখে যাও, তাহলে আমার কে দেখবো? এই পৃথিবীতে আমার কে আছে কও ভাইয়া? তুমি ছাড়া। দয়া করে আমার মাফ করে দাও ভাইয়া, আমার একলা রেখে তোমরা চলে যাও না।
এই দুনিয়াতে তোর আমি ছাড়া কেউ নাই। আর বাবা মা মারা যাওয়ার পর থেকে না অন্য কেউ তোর জীবনে ছিল না। অনেকেই বলেছিল যে তোর এই ভাইকে পড়াশোনা করাস না, তোকে দেখবে না রে, দেখবে না, আরে পাগল, দেখবে না, তুই তোর নিজের জন্য কিছু কর। আমি সবসময় বলেছি আমার ভাই বড় হয়ে আমাকে দেখবে, আমাকে দেখবে, আমার পরিবারকে দেখবে। আমি এটা সবসময় মানুষকে বলেছি। আরে কত আত্মস্বজন তো ছিল, কই একবেলা খাইছি কিনা খোঁজ খবর তো কেউ নিই নাই, নিজে কেউ নিই নাই। আমি কষ্ট করে এই সংসারটা তোকে দেখেছি। আজকে প্রবাসে গিয়েছিলাম শুধুমাত্র তোকে 5 লক্ষ টাকা আমি দিব বলে, তো চাকরির জন্য টাকার জন্য তো চাকরিটা হলো না, এর জন্য আমার স্ত্রীটাকে রেখে গেছিলাম তোর কাছে। আর তুই কি করলি? তোর মায়ের মতন ভাবিকে তুই মারধর করলি, তাকে তুই এ ভাষায় চাকরানি বানিয়ে রেখেছিস। আরে আর কি বলিস? তুই খাওয়ার পরে যে খাবার নষ্ট হয়ে যাবে সেই খাবার আমার স্ত্রী খাবে, আর আমার সন্তানকে তুই মেরে ফেলার কথা বলিস। আমি কি এমন অন্যায় করেছি বল? আমি তো তোর ভাবিকে বিয়ে করেছিলাম তোর জন্য, যেন তুই যাতে খাওয়ার কষ্ট না পাস। বাসায় একটা রান্না বান্নার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়, নিজেদের দেখাশোনার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়। আমি তো এই জন্যই তোর ভাবিকে বিয়ে করেছিলাম। আর তুই সে মানুষটার সাথে এত বাজে ব্যবহার করলি, আমারও অবত্য নেই, আর তাকে তুই খারাপ প্রস্তাব দিস। যাই হোক, তুই যা করেছিস অনেক ভালো করেছিস। আজকে আমি প্রবাস থেকে না আসলে না এত কিছু দেখতে পারতাম না, এত কিছু বুঝতেও পারতাম না। আর সে তো কতটা ভালো আমি এখন বুঝতে পারতেছি। তুই তার প্রতি এত নির্যাতন করার পরেও না সে কখনো মুখ খুলে বলি নাই তোমার ভাই আমাকে এত মারধর করে, এত খারাপ ব্যবহার করে, সে কখনো বলি নাই রে। সবসময় বলেছে ও ভালো আছে, তুই নাকি তাকে ভালো রেখেছিস। আর আজকে আমি সেটা নিজের চোখেই দেখলাম। আচ্ছা যাই হোক, তুমি কেন না, যাই হোক, আমরা ভালো আছি, আমরা কষ্ট পাইনি, আমরা কষ্ট পাইনি। তুই থাক, আমি আর তোর সাথে কথা বলতে চাচ্ছি না। আমি তো ভাবে কিনে ডক্টরের কাছে যাচ্ছি, আমরা অন্য জায়গায় থাকবো। যদি রাস্তায় থেকেও যদি ডাল ভাত খাওয়া লাগে, যদি না খেয়েও থাকা লাগে, তাহলেও তাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু তোর মতন ভাইয়ের সাথে আমি আর থাকবো না। চলো ভাবি, ভাবি তুমি আমার মাফ করে দাও ভাবি। আমি নাই না ছিল একটা ভুল করে ফেলছি, তুমি কি মাফ করবো না গাও? তুমি তো ঠিকই বলছো, আমি তো তোমার, তুমি তো আমার মায়েরই মতো ভাবি, তাহলে এই পৃথিবীতে আমার কেউ নেই, তুমি আর ভাই ছাড়া। তোমরা যদি এখন আমার ছেড়ে চলে দাও আমার কি হইব? আমার মাফ করে দাও ভাবি, আমি এরকম ভুল আর কখনো করবো না, আমার মাফ করে দাও ভাবি, মাফ করে দাও ভাই। ভাই, তুমি আমারে কখন কি ভাবছো আমি জানি না, তবে তবে আমি সব সময় তোমার আমার ছোট ভাইয়ের মতো ভাবছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই। যখন এই বাড়িতে তোমার ভাইয়ের বউ হয়ে আসি, তখন আমি তোমার পায়ে অনেক খুশি হয়েছিলাম যে আমার কোনো ভাই নাই, আমার সেই ভাইয়ের অভাবটা আমার স্বামী পূরণ করে দিছে। আমি নতুন একটা ভাই পাইছি। সবসময় খেয়াল রাখছি তোমার কি পছন্দ, তোমার কি অপছন্দ, তুমি কখন কোনটা চাও, কখন কোনটা খাইবা। তুমি কইতে পারবা ভাই যে তুমি একটা জিনিস চাইয়া পাও নাই। তুমি আমার কাছে যখন যেই জিনিস খাইতে চাইছো, আমি তখন তোমার বাইরে কই ওই জিনিস নিয়ে আসছি, তোমার পছন্দের খাবার তোমার সামনে দিছি। তুমি যেই কথা তোমার বাইরে কইতে পারো নাই, ওই কথা আমারে কইছো। আমি পরে তোমার বাইরে যেয়ে কইছি। এই যে তোমার ভাই কিন্তু আমারে কইছিল তোমারে হোস্টেলে পাঠাই দিব, কিন্তু আমি তোমার বাইরে না করছি। আমি কইছি কাবির শুধু তোমার ভাই না, ও আমারও ভাই। ওরে তুমি হোস্টেলে পাঠাই দিও না, ওরা ছাড়া আমি থাকতে পারব না। ও যদি বাসায় না থাকে, বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগবো, আমার একটুও ভালো লাগবো না, আমি শান্তিতে থাকতে পারব না। কাবির ছোট, দুষ্টমি করে আমার সাথে, আমার খুব ভালো লাগে। আমাদের বাসায় সন্তান নাই, কাবির তো আমার সন্তানের মতোই, আমি ওর বড় ভাবি। আমি সবসময় ওরে আমার সন্তানের চোখে দেখি। আর তুমি
তোমার ভাই বিদেশ যাওয়ার পর থেকে তুমি আমার উপরে এত অত্যাচার করো, এত নির্যাতন করো, আমারে খাইতেও দাও না। তারপরেও আমি তোমার অনেক বুঝাইছি, কিন্তু বিশ্বাস করো তোমার ভাইরে কখনো কই নাই। কেন জানো? কারণ আমি জানতাম তোমার ভাই যদি এগুলা জানতে পারে তোমার ভাই সহ্য করতে পারবো না, তোমার ভাই তোমার মেরেই ফেলবো। এই জন্য আমি চাই নাই তোমার ভাই তোমার গায়ে হাত তুলুক কিংবা তোমার এই কথা শুনুক। কারণ তুমি তুমি তো শুধু তোমার ভাইয়ের না, আমারও ছোট ভাই, আমার সন্তান। আমি চাই নাই যে আমার সন্তানের গায়ে হাত তুলুক, আমি চাই নাই আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলুক। এই জন্য তোমার ভাইরে কখনো কিছু কই নাই। আমি তোমার অনেক বুঝাইছি যে দেখো কাবিন, আমি তোমার ভাবি, তোমার মায়ের সমতুল্য, তুমি আমার এই ধরনের কথা বইলো না। আমি মানলাম তুমি ছোট, তোমার বয়স কম, তুমি হয়তো বা অনেক সময় অনেক কিছু বোঝো না, বুঝছো বা না বুঝছো, অনেক সময় আমার সাথে অনেক বেয়াদবি করছো, অনেক রং করছো, সেইগুলো আমি মানায় নেওয়ার চেষ্টা করছি। কিন্তু সব কিছুরই না একটা ধৈর্য থাকে। এক পর্যায়ে আজকে তুমি আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিছিলা। আমি ভাবছিলাম তোমার ভাইয়ের আমি সব ঘটনা কইলা কমু, যখন তুমি কইলা তুমি আমার পেটে সন্তানটা নষ্ট করে দিবা, আমার সন্তানটারে মাইরা বলাইবা, বিশ্বাস করো তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আল্লাহ এই কথাটা ওর মুখ থেকে শোনার আগে তুমি আমারে মরণ কেন দিলা না, তুমি আমারে নিয়ে যাইতা উপরে। কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো না ভাই, তাতেই আমি অনেক খুশি। আমি অনেক খুশি হয়েছি যে তুমি দেরি তো হইলেও তোমার ভুলটা বুঝতে পারছো। আমি তোমার মাফ করে দিছি, আমি কিছু মনে রাখি নাই। ওগো, ও ছোট মানুষও ভুল করছে, ও বুঝতে পারে নাই। প্লিজ তুমি ওরে মাফ করে দাও, তুমি আর কিছু মনে করো না। আমি তোরে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। থাক, চুপ থাকো। আমি আর ওর সাথে না কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি যা খুশি তুমি সেটা করো। আমি রুমে গেলাম। ভাই, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না। তোমার ভাই এখন তোমার উপর রাইগে রইছে। আমি তোমার ভাইরে বুঝিয়ে বললে সব কিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা, তুমি একটা কাজ করো ভাই, তুমি এই টাকাগুলো গুছাই নিয়ে ঘরে আসো, আমি গিয়ে তোমার ভাইরে একটু বোঝাই। শান্ত হও তুমি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব।